হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র চ্যাপ্টারটির অনুশীলনীর যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি করিয়ে দেব। এবং এর সাথে আমি তোমাদের আরও 10টি 1 নম্বরের ছোট প্রশ্ন এবং 3টি 2 নম্বরের প্রশ্ন দিব উইথ অ্যান্সার। তাই অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটি ভালো করে দেখবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের প্রথমেই 1 নম্বরে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরে প্রথম প্রশ্নটি রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি। উত্তর কিন্তু কর্নওয়ালিস। তারপরে খ নাম্বার মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। উত্তর উত্তর ভারতে। গ নাম্বার দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবওয়াব, বেকার শ্রম। উত্তর অগ্রিম অর্থ। ঘ নাম্বার ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষড়ায়, কলকাতায়, বোম্বাইতে। উত্তর রিষড়ায়। ও নাম্বার দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, বর্গাদারি ব্যবস্থা। এখান থেকে যে অপশানটা সঠিক সেটি হলো সম্পদের বহির্গমন। তারপর তোমাদের 2 নম্বরে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক নম্বরে রয়েছে 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। দেখো, উত্তরটা আমি নিচে লিখেছি ভুল, এই লাইনটি কিন্তু অবশ্যই ভুল। তারপরে খ নম্বরে রয়েছে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, এটিও কিন্তু অবশ্যই ভুল। তারপরে গ নাম্বার দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, এটি কিন্তু তোমাদের সঠিক অর্থাৎ ঠিক। তারপরে ঘ নাম্বার রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। উত্তর ভুল। তারপর ও নাম্বার টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটি কিন্তু অবশ্যই ঠিক। তারপর তোমাদের 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। দেখো, তোমাদের প্রথমেই ক নম্বরে রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে নিবে। দেখো, উত্তরটি কি রয়েছে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদাররা। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। ওই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানির। তারপরে খ নম্বরে রয়েছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো। উত্তর ঔপনিবেশিক ব্রিটিশ সরকার বাণিজ্যের প্রয়োজনে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষের ওপর অধিক গুরুত্ব দেয়। কোম্পানির সরকার এই সমস্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদের বাধ্য করে। এসব কৃষিজ ফসলকে বাণিজ্যের মূল উপকরণ হিসেবে ব্যবহার করার প্রক্রিয়া হলো কৃষির বাণিজ্যিকীকরণ। তারপরে গ নম্বরে তোমাদের রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখে নাও। আমার ধারণায় দাক্ষিণাত্য হাঙ্গামার মূল কারণ ছিল কুনবি কৃষকদের দুরবস্থা। মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলার কুনবি সম্প্রদায়ভুক্ত কৃষকরা সাউকার বা বণিকদের হাতে শোষিত ও অত্যাচারিত হতেন, ফলে তারা বাধ্য হয়ে বিদ্রোহ ঘোষণা করেন। তারপরে ঘ নম্বরে রয়েছে সম্পদের বহির্গমন কাকে বলে। এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে রাখবে। উত্তর পলাশির যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে। ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। ওকে, তারপর তোমাদের ও নম্বরে রয়েছে অবশিল্পায়ন বলতে কি বোঝো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। উত্তর বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে ভারতে দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতীয় দেশীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। বিভিন্ন শিল্প বিশেষত সুতি বস্ত্র শিল্পে নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ অবশিল্পায়নের ফলে জীবিকাহীন হয়ে পড়েন। তারপর তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে নিজের ভাষায় লেখো 120 থেকে 160টি শব্দে। তার ক নম্বরের প্রথম প্রশ্নটি রয়েছে কি দেখো, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। দেখো, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে রাখবে।
উত্তর সূচনা। প্রথমেই তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে সূচনা আকারে লিখবে। আমি যেভাবে এর উত্তরটি সাজিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই সেরকমভাবেই লিখবে এবং সেইভাবেই ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। সূচনা। কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এবার তারপর নিচে পয়েন্ট করবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল। দেখো 1 নম্বরের পয়েন্টে আমি লিখছি জমিদারদের সমৃদ্ধি, মানে প্রথম প্রভাবটা হলো জমিদারদের সমৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে জমিদারদের সমৃদ্ধি বাড়ে, কৃষকরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েন। তারপর 2 নম্বরে রয়েছে কি দেখো কৃষকদের অবস্থার অবনতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের অবস্থার কোনো উন্নতি ঘটেনি। উঁচু হারে রাজস্ব নেওয়া হলে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপে। তাছাড়া প্রায়ই নানা ধরনের বেআইনি কর নেওয়া হলে কৃষকের অবস্থা আরও খারাপ হয়। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাকে শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত করা হয়, ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনতি ঘটতে থাকে। তারপরে 3 নম্বরে যে পয়েন্টটি রয়েছে জমিদারের জমি নিলাম। জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের জমি নিলামে উঠত। অনেক সময় জমিদারের সম্পত্তি বিক্রি করে দিয়ে কোম্পানি তার প্রাপ্য রাজস্ব বুঝে নিত। তারপরে 4 নম্বর এবং লাস্ট পয়েন্টটি হলো কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল। এই হলো তোমাদের 4 নম্বরের প্রথম প্রশ্ন উত্তর। দেখো এই 4 নম্বরে কিন্তু আরও তোমাদের অনেকগুলোই প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখিনি বা তোমাদের দেখাইনি। এর কারণ একটাই, তোমাদের সেই প্রশ্নগুলি কিন্তু না পড়লেও চলবে। তোমরা যদি 4-এর এই 1 নম্বর প্রশ্নটি ভালো করে মুখস্থ করে রাখো তাহলেই তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে, কেননা এই প্রশ্নটি এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবার তোমরা যে 10টি 1 নম্বরের ছোট প্রশ্ন এবং 3টি 2 নম্বরের প্রশ্ন উত্তরের কথা আমি বলেছিলাম সেগুলি দেখে নাও। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে, কেননা এই প্রশ্ন উত্তরগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। 2 নম্বর, রায়ত কথার অর্থ কী? উত্তর রায়ত কথার অর্থ হলো কৃষক। 3 নম্বর, কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল? উত্তর 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল। 4 নম্বর, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কাদের বিরুদ্ধে হয়েছিল? উত্তর 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগরের কৃষকরা মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য হাঙ্গামা করেছিলেন। 5 নম্বর, অবশিল্পায়ন কাকে বলে? উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। 6 নম্বর, ভারতের রেলপথ কবে চালু হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ চালু হয়। তারপর 7 নম্বর, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে। 8 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল? উত্তর বাংলায়। 9 নম্বর, আবহাওয়া বলতে কি বোঝায়? উত্তর বেকার শ্রম। 10 নম্বর, কত খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? উত্তর 1875 খ্রিস্টাব্দে। তারপর 2-এর 1 নম্বরটা দেখো, দাদন প্রথা বলতে কি বোঝো? উত্তর পলাশির যুদ্ধের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল সহ অন্যান্য অর্থকরী ফসল চাষের জন্য চাষিদের অগ্রিম অর্থ দিত। কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করায় চাষিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর অন্য কোথাও উৎপন্ন ফসল বিক্রি করতে পারতো না। একেই দাদন প্রথা বলে। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো, প্রজাস্বত্ব আইন বলতে কি বোঝো? উত্তর জমিদারদের অমানবিক অত্যাচারের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করে। এই আইন অনুসারে রায়ত বা কৃষকদের দখলি সত্ত্ব দেওয়া হয়। বলা হয় আদালতের নির্দেশ ছাড়া কোনোভাবেই কৃষকদের জমি থেকে উৎখাত করা যাবে না। একই সঙ্গে জমিদারদেরও রাজস্ব বৃদ্ধির নির্দিষ্ট কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়। তারপর তোমাদের লাস্ট প্রশ্নটি হলো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? উত্তর ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করত।
সারা বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারতই ছিল সুতি বস্ত্র সামগ্রীর সবচেয়ে বড় বাজার। এখান থেকে কাঁচামাল জোগাড় ও এখানে ব্রিটেনে উৎপাদিত বস্ত্র সামগ্রী বিক্রির সুবিধা ছিল সবচেয়ে বেশি। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকেই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর এবং তার সাথে আরও 10টি ছোট প্রশ্ন এবং 3টি 2 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সাথে উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলেই তোমরা এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন খুব সহজেই লিখতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।